নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, মানে এই নিফটি ইন্ডেক্স, এখানে যদি এই 5 দিনে দেখেন, আমরা তো এই যুদ্ধের পরে অনেকটা নিচের দিকে পড়ে গিয়েছিলাম। এই 1 মাসে যদি দেখেন, মোটামুটি প্রায় 11 থেকে 12% পড়েছি। কিন্তু যদি এই শর্ট টার্মে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বটম লেভেল থেকে ভালো রিকভারিও দেখিয়েছি। এই ইন্ডেক্স লেভেলে প্রায় 4%-এর কাছাকাছি আমাদের যে মার্কেট, সেটা বেড়ে গেছে। অনেক লার্জ ক্যাপ কোম্পানিতেও এই যে তেজি, সেটা ফিরছে। আর শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেটেই নয়, পুরো গ্লোবাল মার্কেটে এই তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এই ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, তো সেই ব্যাপারে পরিস্থিতি কিছুটা স্টেবল হচ্ছে। দুটো দেশই একে অপরকে নেগোসিয়েশনের জন্য বিভিন্ন শর্তও পাঠাচ্ছে। যেমন এই ট্রাম্প, তিনিও বারবার ইরানকে বলছেন তারা যাতে কুইকলি এই সিজফায়ার প্ল্যানটা গ্রহণ করে। মাঝে মাঝে হুমকিও দিচ্ছে। যখন এই ইরান বলছে তারা নেগোসিয়েশন করতে চায় না, তখন ডোনাল্ড ট্রাম্প তিনি এই হুমকি দিয়ে দিচ্ছেন যে এর ফল ইরানের জন্য খুব খারাপ হতে পারে। এবং এই ইরান তারা কি করছে, তারাও কিন্তু আমেরিকার যে প্রপোজাল, সেগুলোকে রিভিউ করছে। দেখতে পাচ্ছেন এই ইরান তারাও এটা অ্যাকনলেজ করেছে কিসের ব্যাপারে, ইনডাইরেক্ট এক্সচেঞ্জ অফ মেসেজ, মানে ইনডাইরেক্টলি বিভিন্ন পক্ষের যে মেসেজ, সেগুলো কিন্তু একে অপরের কাছে যাচ্ছে। যেমন বর্তমানে পাকিস্তান তারা কি করছে, এই মিডিল ম্যানের কাজটা করছে, মানে পোস্টম্যান বা পিয়নের কাজটা করছে বলতে পারেন। একজনের থেকে চিঠি নিয়ে গিয়ে অন্যজনকে দিচ্ছে, অন্যজনের থেকে চিঠি এনে আবার আগের জনকে দিচ্ছে। এটাই ইরান স্বীকার করেছে। তবে তারা এই নেগোসিয়েশনের যে ব্যাপারটা, সেটা ডেনাই করছে। ট্রাম্প তার দিক থেকে বারবার বলছে এই যে নেগোসিয়েশন, সেটা হয়ে গেছে। কিন্তু ইরান বলছে এই মার্কেটকে স্টেবল করতে, ক্রুড অয়েলের প্রাইস যাতে বেশি না বাড়ে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এই নেগোসিয়েশন হয়ে গেছে বলে বিভিন্ন কথা বলছে। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে, দেখুন এই যে টেনশন চলছে, সেটা মূলত কোথায় চলছে, এই মিডিল ইস্টে চলছে। আর এই মিডিল ইস্ট টেনশনের কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেট কেন করছে, খুবই সোজা ব্যাপার। কারণ ক্রুড অয়েলের যে প্রাইস, সেখানে বিরাট বড় স্পাইক দেখা গেছে। যে ক্রুড অয়েল কিছুদিন আগে 60-এর কাছাকাছি চলছিল, সেটা 100-র কাছাকাছি পৌঁছে গেছে। মাঝে মাঝে তো 100-কেও টপকে যাচ্ছে। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কি হয়েছে, আমাদের মার্কেটের অনেক সেক্টরে বড় বড় ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। তো সেরকমই কিছু স্টক মার্কেটের সেক্টর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর কোন ধরনের সেক্টর নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, এই ভিডিওতে আমরা মূলত এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে বা ভবিষ্যৎমুখী ব্যবসা, সেই সম্পর্কেই আলোচনা করব। এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মানে আপনারা সবাই জানেন, এইগুলো এমন এক ধরনের ব্যবসা, সেগুলোকে যদি সঠিক পদ্ধতিতে এখানে এক্সিকিউট করা যায়, আর এক্সিকিউট করার ক্ষেত্রে কোম্পানিগুলোর তো আগ্রহ আছেই, তার পাশাপাশি সরকারেরও যদি এই সেক্টরগুলোর দরকার থাকে, সরকারেরও যদি এইগুলো হেল্প থাকে, তাহলে এই ব্যবসাগুলো ভালো পারফর্ম করে। কারণ এই যে ব্যবসাগুলো, মানে এই ফিউচার ওরিয়েন্টেড ব্যবসাগুলো, সেগুলো আগে সেভাবে ছিল না। কিন্তু এখন হঠাৎ করে এই যে প্রযুক্তি, সেটা বদলে গেছে। মানুষের যে প্রয়োজন, সেগুলো ধীরে ধীরে বদলাচ্ছে এবং চাহিদাও বদলাচ্ছে। আর এই পরিবর্তনের ফলে এই ব্যবসাগুলো কিন্তু বড় হওয়ার জন্য তৈরি থাকে। আর তার সাথে সাথে সরকারের তরফ থেকে যদি সবুজ সংকেত পেয়ে যায়, তাহলে তো আরো ভালো ব্যাপার। যদিও এগুলো কোনোটাই সরকারি কোম্পানি নয় যেগুলো আলোচনা করব, তবুও নতুন নতুন প্রযুক্তি আসার ফলে এই ব্যবসাগুলো ভবিষ্যতে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর এই ব্যবসাগুলোর সব থেকে বড় ইতিবাচক দিক হলো, এই ব্যবসাগুলোতে গ্রোথ কম্পোনেন্ট রয়েছে, মানে বৃদ্ধির সম্ভাবনা। আপনারা চাইলে অবশ্যই এই ব্যবসাগুলো নিয়ে স্টাডি করতে পারেন। আমরা এখানে 3 থেকে 4টে ব্যবসা এবং কোন কোন কোম্পানি এই ব্যবসায় ফোকাস করছে, সেগুলো কভার করার চেষ্টা করব। তো চলুন প্রথমে শুরু করি ড্রোন সেক্টর দিয়ে। এই চ্যানেলটিতে আমরা আগেও ড্রোন সেক্টর কভার করেছি। ড্রোন এমন একটি ব্যবসা যা আগে কিন্তু কল্পনাতেও ছিল না। আপনি যদি 10-15 বছর পিছিয়ে যান, তখন ড্রোন সম্পর্কে কারো কোনো ধারণাই কিন্তু ছিল না। কিন্তু বর্তমানে ড্রোনের যে চাহিদা, সেটা ক্রমাগত বাড়ছে এবং এর যে ব্যবহার, সেটাও চোখে পড়ছে। এই ড্রোনের যদি ব্যবহারের কথা বলি, এখন অনেক অনুষ্ঠানে এই যে ড্রোন, সেটার ব্যবহার করা হয়। যদি আইপিএল এরই কথা বলি, তো সামনেই আইপিএল আসছে। তো এই আইপিএল এর মতো যে বিভিন্ন ইভেন্ট গুলো, সেখানে বিনোদনের খাতিরে যে লাইটিং শো দেখা যায়, সেগুলো কিন্তু এই যে ড্রোন, তার মাধ্যমেই হয়। এছাড়া এই ড্রোনে ক্যামেরা ফিট করে নজরদারি বা সার্ভেলেন্সের যে কাজ, সেটাও করা যায়। এবং এটি ড্রোনের একটি চমৎকার ব্যবহার। বহু গভীর জঙ্গল রয়েছে, যেখানে পশু পাখির গতিবিধি, এইগুলো দেখার জন্য এই যে ড্রোন, সেটা ব্যবহার করা হয়। এরপরে যদি লজিস্টিক্স এর কথা বলি, তবে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে পণ্য, সেটা পৌঁছে দেওয়ার জন্য ড্রোনের যে ব্যবহার, সেটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে ড্রোন, সেটা কিন্তু একটাই জিনিস, কিন্তু এর যে ব্যবহার, সেটা কিন্তু অনেক বা বহুমুখী ব্যবহার বলতে পারেন। তারপরে এই যে কনস্ট্রাকশন সাইট রয়েছে বা মাইনিং সাইট, এখানে ম্যাপিং করার জন্য এই ড্রোনের ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর পাশাপাশি ডিফেন্স বা প্রতিরক্ষা ক্ষেত্রেও প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই ড্রোনের অন্তর্ভুক্তি কিন্তু বাড়ছে। এই যে মিডিল ইস্টে বিভিন্ন যুদ্ধ চলছে, তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যেও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। সেখানে কিন্তু এই যে অ্যাটাক গুলো, তার বেশিরভাগই ড্রোনের মাধ্যমেই হয়েছে। তো এই প্রতিরক্ষা ক্ষেত্রে সিকিউরিটি বা অ্যাটাকিং পারপাসে এই যে ড্রোন, সেটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এই কিছু ড্রোন দেখতে হুবহু বিমানের মতো হলেও সেগুলো আসলে ড্রোনই। তো কনক্লুশন এটাই
যে ড্রোন এমন একটা প্রযুক্তি যা আগে দেখা যেত না, কিন্তু এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে এর যে চাহিদা সেটা আরো বিরাট আকারে বাড়বে। এবং যখনই কোনো নতুন প্রযুক্তি আসে তখন তা আরো অনেক আনুষঙ্গিক ব্যবসার জন্ম দেয়। যেমন এই ইলেকট্রিক টু হুইলার বা ইলেকট্রিক ফোর হুইলার এগুলো এসে কিসের জন্ম দিয়েছে? এই ইভি চার্জিং স্টেশন, তার সঙ্গে সঙ্গে ইভি যে ব্যাটারি সেগুলোর জন্ম দিয়েছে। তেমনি এই ড্রোন আসার ফলে কি হয়েছে, এই যে অ্যান্টি ড্রোন সিস্টেম মানে ড্রোন এটা ধ্বংসের যে সিস্টেম সেটাও কিন্তু একটা বড় ব্যবসায় পরিণত হতে চলেছে। এই ধরনের ব্যবসাগুলো আপনারা স্টাডি করতে পারেন। তবে মনে রাখবেন এই ধরনের যে ব্যবসাগুলো সেগুলো এখন ছোট ব্যবসা, এই সবে আস্তে আস্তে শুরু হয়েছে এবং এই ছোটখাটো ব্যবসাগুলোতে বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এতে সরকারের অনেক রেস্ট্রিকশন থাকে। এইখানে উদাহরণ হিসাবে আপনারা এই জেন টেকনোলজির মতো কোম্পানি নিয়ে স্টাডি করতে পারেন। আমাদের এর পরবর্তী যে সেক্টর সেটা হচ্ছে এয়ার ট্যাক্সি। ভারতেও এই যে কনসেপ্ট সেটা আনার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আমাদের মনে হতে পারে যে এটা হয়তো চলবে না, কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসগুলো এমনই হয় যা আমরা বর্তমানে কল্পনাও করতে পারি না। যদি মানুষ এগুলো গ্রহণ করতে শুরু করে তবে ব্যবসাগুলো খুব সফল হয়। আমাদের ভারতে প্রথমে এই ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন এই যে কনসেপ্টটা সেটা নিয়ে আসার চেষ্টা করেছিল। দেখতে পাচ্ছেন এই যে দিল্লি তো গুরুগ্রাম এই যে দূরত্বটুকু, এটা যেতে যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে সেখানে এই এয়ার ট্যাক্সির মাধ্যমে 7 মিনিটে পৌঁছানো সম্ভব হবে। আর শুধুমাত্র এই দিল্লি গুরুগ্রাম নয়, এর সঙ্গে সঙ্গে আরো অনেক শহরেও এই যে প্রকল্প সেগুলো শুরু করার দিকে বিভিন্ন কোম্পানি কাজও করছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে বেঙ্গালুরু বেস্ট একটা স্টার্ট আপ রয়েছে, তারাও এই যে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি এটা লঞ্চের ব্যাপারে কাজ চালাচ্ছে। এই 2028-এর মধ্যে তারা এই যে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি এটা লঞ্চ করবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দিল্লি, মুম্বাই এরকম জায়গাগুলোতেও এই এয়ার ট্যাক্সির জন্য বিভিন্ন কাজ কিন্তু চালানো হচ্ছে বিভিন্ন কোম্পানির তরফ থেকে। তবে এটা সফল হবে কিনা তা কিন্তু পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে। আর এই এয়ার ট্যাক্সি এখানে সব থেকে বড় চ্যালেঞ্জের জিনিসটা কি? এখানে সব থেকে বড় যে চ্যালেঞ্জের জিনিসটা সেটা হচ্ছে আমাদের সরকার নিজেই এবং তার সঙ্গে সঙ্গে এই ডিজিসিএ। তো এই ডিজিসিএ এই যে সংস্থাটা রয়েছে এরা কি করে থাকে, এই যে এভিয়েশন সেক্টর তার জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি করে থাকে। কিন্তু এই যে এয়ার ট্যাক্সি এই ধরনের যে নতুন কনসেপ্ট তার জন্য কোনো নির্দিষ্ট নিয়মাবলী এখনো কিন্তু তৈরি হয়নি। আগে নিয়মগুলো বানাতে হবে এবং তারপরে এটা অপারেট করা এবং নজরদারি করার ব্যবস্থা করতে হবে। তো এই ভার্টিক্যাল ট্যাক্সি বা ইভোল্ট এটা একটা ভালো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হতে পারে। আর এই খাতে সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে এই ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো। যদিও সাম্প্রতিককালে এই ইন্ডিগোর পারফরমেন্স একটু খারাপ, এই যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, তার সাথে সাথে কিছুদিন আগেই এই পাইলটের সমস্যা দেখা গিয়েছিল। তবুও তারা এই ভবিষ্যৎমুখী ব্যবসায় প্রচুর বিনিয়োগ কিন্তু করছে এবং এই কোম্পানি বলেও দিয়েছে যে 2026 সালের মধ্যে তারা এই যে প্রথম এয়ার ট্যাক্সি সেটা লঞ্চ করে দিতে পারে। এর পরবর্তী ব্যবসা হলো স্যাটেলাইটের মাধ্যমে ওয়াইফাই বা ইন্টারনেট। এখন আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তা মূলত কিসের মাধ্যমে আসে? এই তার বা লাইনের মাধ্যমে আসে, কিন্তু আগামী সময়ে কোম্পানিগুলো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করবে। এবং এর সব থেকে বড় সুবিধা হলো এখানে তারের কোনো সীমাবদ্ধতা নেই। যেমন এই যুদ্ধের সময় দেখতে পাচ্ছেন একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে সমুদ্রের নিচে দিয়ে যাওয়া এই ইন্টারনেট কেবিলের তার এই ইরান কেটে দিতে পারে, কিন্তু সেখানে যদি এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না। তার সঙ্গে সঙ্গে এই স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে, সে পাহাড় হোক বা প্রত্যন্ত গ্রাম হোক, যেখানে কেবিল বা তার পৌঁছানো সম্ভব নয় সেখানেও কিন্তু ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব। এবং এটাও একটা বিশাল ভবিষ্যৎমুখী ব্যবসা হতে চলেছে। আর এতে কোন কোম্পানিগুলো ভালো পরিমাণে ইনভেস্ট করছে? এতে জিও, এয়ারটেল এই ধরনের যে কোম্পানিগুলো তারা প্রচুর ইনভেস্ট করছে। তবে ভারতের যে এই ধরনের কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কি? এই কোম্পানিগুলোর জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এলন মাস্কের স্টারলিংক। এই স্টারলিংক মূলত লো অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করে যা পৃথিবীর খুব কাছে থাকে। এর ফলে এই যে সিগন্যাল সেটা খুব শক্তিশালী হয় এবং এই ইন্টারনেটের ল্যাটেন্সি বা ল্যাগ সেটা কিন্তু খুব কম থাকে। অন্যান্য স্যাটেলাইট এই ইন্টারনেট প্রোভাইড করলেও তাদের যে পারফরমেন্স সেগুলো কিন্তু বর্তমানে খুবই দুর্বল রয়েছে। এবং এই স্টারলিংক যদি ভারতে আসে তবে তা গেম চেঞ্জার হতে পারে। এবং এই স্টারলিংক ভারতে আসতেও খুব বেশি দেরি কিন্তু নেই। এবং এই বিষয়গুলো নিয়ে পর্দার আড়ালে বড় বড় আলোচনাও চলছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার জিও এবং এয়ারটেল তারা এই মাস্কের যে স্টারলিংক তার সঙ্গে ইঙ্ক বা পার্টনারশিপ সাইন করে নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট অফ গুজরাট তারা কি করেছে, স্টারলিংকের সঙ্গে এই যে লেটার অফ ইন্টেন্ট বা এলওআই এটা সাইন করেছে। তারপরে দেখতে পাচ্ছেন এই স্টারলিংকের জন্য প্রয়োজনীয় যে লাইসেন্স সেগুলো কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে জিও, এয়ারটেল এগুলোকে ফোকাসে রাখতে পারেন এবং এইখানে ভোডাফোনের মতো কোম্পানিকে এড়িয়ে চলতে পারেন। আর সবশেষে যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে এই ইথানল। এই ইথানল শুধু গাড়িতে নয়, এখন উড়োজাহাজ বা জেট ফুয়েলেও এই যে ইথানল সেটা মেশানোর কথা চলছে। আর এটা কিন্তু কোনো সাধারণ পরিকল্পনা নয়, সরাসরি বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে এই পরিকল্পনা জানানো হয়েছে। তো যদি গাড়ির পাশাপাশি এই জেট ফুয়েলেও ইথানলের চাহিদা বাড়ে তবে অনেক কোম্পানির বিশাল লাভ হবে। তবে এখানেও একটা জিনিস রিস্কের ব্যাপার রয়েছে,
সেটা হচ্ছে এর উপরে সরকারের প্রচুর নিয়ন্ত্রণ থাকে। সরকার কতটা অনুমতি দেবে তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করবে। তো যদি এর জন্য রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয় তবে এই সেক্টরটা দারুণ পারফর্ম করবে। আর এই সেক্টরে বিভিন্ন ফ্যান্টাস্টিক কোম্পানি রয়েছে। যদি কথা বলি এই ইটপারি, এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। এই ইটপারি হচ্ছে মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি, তো একটা বড় গ্রুপ থেকে বিলং করছে। এছাড়াও চাইলে এই যে প্রাজ ইন্ডাস্ট্রি এর মতো কোম্পানিকেও স্টাডি করতে পারেন। এরা মূলত কি কাজ করে থাকে, এই যে ইথানল প্ল্যান্ট হয় তার যে ইনস্টলেশনের কাজ সেটা করে থাকে। এবং সম্প্রতি এই কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা এই দাবি করেছে যে 2030 সালের মধ্যে তারা তাদের যে রেভিনিউ সেটা 3 গুণ বাড়িয়ে দিতে চায়। আর এই সময় দেখতে পাচ্ছেন এই যুদ্ধের কারণে ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে। তো এই সময় সরকার কি করতে চাইবে, এই তেলের যে বিকল্প রয়েছে মানে ইথানল, এই দিকে জোর দিতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, গুরুত্বপূর্ণ ব্যবসাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও বলছি, ভবিষ্যতের কোনো গ্যারান্টি কিন্তু থাকে না, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। সরকারের ছোটখাটো বিজনেসের পুরো ব্যবসাকে কিন্তু বসিয়ে দিতে পারে। যেমন একটা খুবই ভালো ব্যবসা ছিল, এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসও বলতে পারতেন আগে, কিন্তু এটাকে আর সেরকম ভাবে আলোচনায় রাখা হয় না। তো কোন ইন্ডাস্ট্রি, এই যে গেমিং ইন্ডাস্ট্রি, তো শুধুমাত্র এই রিস্ক ফ্যাক্টরটুকু মাথায় রাখুন। তো এই গেমিং ইন্ডাস্ট্রি এটা কেন বসে গেল, একসময় তো দেখতে পেয়েছিলেন এই যে গেমিং ইন্ডাস্ট্রি সেটা কিভাবে উঠছিল। তো এখানে সরকার কি করে দিয়েছিল, এইখানে সরকার 28% জিএসটি বসিয়ে দিয়েছিল। আর শুধুমাত্র যেদিন থেকে ঘোষণা করেছিল এমনটা নয়, যবে থেকে গেমিং ইন্ডাস্ট্রি গুলো শুরু হয়েছে তবে থেকে 28% জিএসটি বসিয়ে দিয়েছিল। এবং সেই কারণে এই যে গেমিং ইন্ডাস্ট্রি এগুলোর গ্রোথ থমকে গেছে। তো এই সতর্কতা সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।